আমার এই ভিডিওতে সকলকে স্বাগত। আমি শেখ ইয়াকুব। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আজকে আমি কোর্স ইপিসি 3 প্র্যাকটিকামের মাল্টিমিডিয়া ই কন্টেন্টের মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমার আলোচনার বিষয়টি হলো ভূগোল পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায়, সেটি জলদূষণ। জলদূষণ যেটি একটি বৈশ্বিক সংকট। জলদূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমাদেরকে জলের গুরুত্ব বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি জলকে বলা হয় জীবন। পৃথিবীর সমস্ত জীবকুলের বেঁচে থাকার প্রধান উপাদান হলো জল, কিন্তু জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, অপরিকল্পিত শিল্পায়ন এবং মানুষের দৈনন্দিন অসচেতনতার কারণে আমাদের এই জীবনদায়ী প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের সম্মুখীন। জল আজ আগের মতো আর নেই, তার চেয়ে অনেক বেশি বিষাক্ত হয়ে পড়েছে। এবার দেখে নিই জল সম্পর্কে কিছু তথ্য, যেটি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র 1% জল হচ্ছে স্বাদু জল, যেটা আমাদের পানীয় জল। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে আবার 97 ভাগ বা 97% হলো সমুদ্রের লবণাক্ত জল, যেটা আমাদের পানের অযোগ্য। বাকি যে 3% মিষ্টি জল, তার বেশিরভাগটাই বরফ হয়ে আছে। ফলে মানুষের দৈনন্দিন ব্যবহার ও পানের জন্য মাত্র 1%-এরও কম জল উপলব্ধ রয়েছে। আরও কিছু তথ্য জেনে নিই, যেমন একটি মানুষের দেহের প্রায় 70% জল এবং একটি জীবিত গাছেরও প্রায় 70% জল দিয়ে গঠিত। একজন মানুষ খাবার ছাড়া প্রায় 1 মাস বেঁচে থাকতে পারবে, কিন্তু জল ছাড়া মাত্র 1 সপ্তাহ সে কিন্তু বাঁচতে পারবে না। এবার আসি জলদূষণ কী। জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জলদূষণ বা ওয়াটার পলিউশন বলা হয়। নিচে দেখতে পাচ্ছ যে বিশুদ্ধ জলের সাথে বিভিন্ন ক্ষতিকারক দূষকগুলো মিশে জলকে কিন্তু দূষিত করে। ক্ষতিকারক দূষকগুলো কি? যেমন ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিক, ফ্লোরাইড প্রভৃতি। এবার আমরা দেখে নিই উৎস ও পরিধি অনুযায়ী জলদূষণের বিভিন্ন প্রকারভেদগুলি। প্রথমে আসি ভূপৃষ্ঠের জলদূষণ, যেটাকে সারফেস ওয়াটার পলিউশন বলা হয়। আমাদের চারপাশে নদী, পুকুর, হ্রদ এবং খালের জল যখন মানুষের সৃষ্ট ময়লা আবর্জনা, ডিটারজেন্ট এবং কারখানার অপরিশোধিত তরল বর্জ্য দ্বারা দূষিত হয়, তখন তাকে ভূপৃষ্ঠের জলদূষণ বলে। এই ধরনের দূষণ খুব সহজেই আমাদের চোখে পড়ে এবং স্থানীয় জলজ প্রাণীদের, যেমন মাছেদের বিশেষ করে মৃত্যু ঘটায়। আর এই ভূপৃষ্ঠের জলদূষণ আমরা মূলত নদী এবং হ্রদ অঞ্চলেই দেখতে পাই। 2 নম্বর আসি ভূগর্ভস্থ জলদূষণ, যেটি একটি অদৃশ্য বিপদ। কেন বলছি? কারণ ভূপৃষ্ঠের জলদূষণকে আমরা সচরাচর চোখে দেখতে পাই, কিন্তু ভূগর্ভস্থ জলদূষণকে আমরা চোখে দেখতে পাই না। এটি কিভাবে হয়? কৃষিক্ষেত্রে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলের সাথে চুইয়ে মাটির অনেক গভীরে চলে যায় এবং মাটির তলার জলস্তরে মেশে। এর ফলে আমাদের টিউবওয়েল বা নলকূপের পানীয় জল বিষাক্ত হয়ে পড়ে। সেই পানীয় জলে আর্সেনিক এবং ফ্লোরাইড যুক্ত হয়ে যায় এবং এর কারণে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। 3 নম্বর আসছি সামুদ্রিক জলদূষণ। সমুদ্র হলো পৃথিবীর সবচেয়ে বড় জলাধার, কিন্তু বর্তমানে নদীগুলি দ্বারা বাহিত শহরের সমস্ত বর্জ্য এবং সমুদ্রের তলার খনিজ উত্তোলন সামুদ্রিক পরিবেশকে দূষিত করছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা দেখে নিই যে কী কী কারণে আমাদের চারপাশের জলজ পরিবেশ এত দূষিত হচ্ছে, অর্থাৎ জলদূষণের প্রধান কারণসমূহ। প্রথমেই দেখা যাক
শিল্প কারখানার বর্জ্য। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদাও বাড়ছে, এবং চাহিদা বাড়ার ফলে বিভিন্ন কলকারখানাও দ্রুত হারে বাড়ছে, এবং এই কলকারখানা থেকে যেমন নির্গত বিভিন্ন বিষাক্ত তরল বর্জ্য সরাসরি নদী এবং জলাশয়ে মিশছে। এই বর্জ্যের মধ্যে ক্যাডমিয়াম, পারদ, সীসার মতো অত্যন্ত মারাত্মক ও ভারী ধাতু থাকে, যা জলের বাস্তুতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে কলকারখানা থেকে, এটি মূলত একটি রঙের কারখানা থেকে রং মিশ্রিত যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলো সেগুলো কিন্তু জলাশয়ে মিশছে। 2 নম্বর আসি কৃষিকাজে রাসায়নিক ব্যবহার। অধিক ফলনের আশায় চাষিরা জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক সার, যেগুলো নাইট্রোজেন এবং ফসফেট ঘটিত, এবং পোকা মারার বিষাক্ত কীটনাশক ব্যবহার করে থাকেন। বৃষ্টির জলের সাথে এই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো ধুয়ে জলাশয়ে মেশে এবং জলকে মারাত্মকভাবে দূষিত করে তোলে। 3 নম্বর গৃহস্থলীর বর্জ্য ও নর্দমা। পয়ঃপ্রণালীর বর্জ্য। শহরের নর্দমা ও শৌচাগারের নোংরা জল সরাসরি নদীতে মিশে জলকে দূষিত করছে। বাড়িতে সাবান এবং ডিটারজেন্টের ব্যবহার করা হয়, এবং সেই সাবান এবং ডিটারজেন্ট মিশ্রিত জলগুলো সেগুলো জলাশয়ে গিয়ে মিশে জলকে দূষিত করে, এবং গবাদি পশুদেরকে জলে স্নান করানো এবং তাদের মলমূত্রগুলো জলের মধ্যে জীবাণু তৈরি করে। 4 নম্বর প্লাস্টিক ও পলিথিন দূষণ। জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহারও বেড়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, জলের বোতল এবং পলিথিন জলাশয়ে ও সাগরে ফেলা হচ্ছে। প্লাস্টিক শত বছরেও পচে না, এটি জলের স্বাভাবিক নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেয় এবং দ্রুত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাছেদের পেটে প্রবেশ করে এবং মাছেদের ক্ষতি করে। 5 নম্বর খনিজ তেল নিঃসরণ। সমুদ্রপথে মালবাহী বা তেলবাহী জাহাজ এবং ট্যাঙ্কার দুর্ঘটনার শিকার হলে টন টন খনিজ তেল সমুদ্রের জলের উপরিভাগে ছড়িয়ে পড়ে। এই তেল জলের উপরে একটি ঘন আস্তরণ তৈরি করে, যার ফলে সমুদ্রের জলে বাতাসের অক্সিজেন মিশতে পারে না এবং সামুদ্রিক প্রাণীদের শ্বাসরোধ হয়। 6 নম্বর অম্লবৃষ্টি। যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়া, যেমন সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলি বায়ুমণ্ডলে মিশে মেঘের সাথে বিক্রিয়া করে, ফলে বৃষ্টির সাথে অ্যাসিড মাটিতে এবং জলাশয়ে নেমে আসে। অম্লবৃষ্টির কারণে জলাশয়ের জলের অম্লতা বৃদ্ধি পায় এবং মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়। এছাড়াও আমরা নিচে দেখতে পাচ্ছি যে তাজমহল, বাঁ দিকে দেখা যাচ্ছে তাজমহলের আগের রং, এবং অ্যাসিড বৃষ্টির ফলে যে তাজমহল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাজমহলের রঙের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, সেটা এখানে লক্ষ্য করা যায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা এমনিতেই বৃদ্ধি পাচ্ছে, জলের তাপমাত্রাও বাড়ছে, এবং জলের তাপমাত্রা বাড়লে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। এছাড়া অত্যাধিক গরমে পুকুর ও হ্রদ শুকিয়ে যাচ্ছে, একে তাপীয় দূষণও বলা হয়, যা জলজ প্রাণীদের জন্য এক নীরব ঘাতক। এইবার আমরা দেখে নিই যে জলদূষণের ভয়াবহ প্রভাব কী, যেগুলো জীবজগৎ এবং স্বাস্থ্য পরিবেশে ক্ষতি করছে। প্রথমেই দেখে নিই মানুষের স্বাস্থ্যের অবনতি। জলবাহিত বিভিন্ন মহামারী ঘটছে। দূষিত এবং জীবাণুযুক্ত জল পানের ফলে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া এবং আমাশয়ের মতো মারাত্মক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। হেপাটাইটিস, জন্ডিস জলের মাধ্যমে নানা রকম সংক্রামক ভাইরাস ছড়াচ্ছে, যেগুলো লিভারের নানা জটিল রোগ ও জন্ডিস সৃষ্টি করছে। ভারী ধাতুর বিষক্রিয়া, পারদ, আর্সেনিক বা সীসা মিশ্রিত জল পান করলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হচ্ছে, দাঁতের সমস্যা এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগও কিন্তু হতে পারে। 2 নম্বর হচ্ছে ইউট্রোফিকেশন। এটি কি? যে কৃষিক্ষেত্রে যে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি বা কীটনাশক ব্যবহার করছি, এবং বৃষ্টির সময় সেই সার পুকুরে জলে পড়লে পুকুরের জল বা যে কোনো জলাশয়ের জলের পুষ্টির পরিমাণ অত্যধিক বাড়িয়ে দেয়,
এর ফলে জলে কচুরিপানা এবং সবুজ শৈবাল অতি দ্রুত বৃদ্ধি পায় এবং এই শৈবাল পুরো এমন আস্তরণ ফেলে জলের ওপর, সে যেন জলের নিচে সূর্যের আলো এবং বাতাসকে প্রবেশ করতে দেয় না, ফলে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়, যেগুলো সেই জলাশয়ের মধ্যে যে জলজ প্রাণীগুলো থাকছে সেগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। আমি আগেই বললাম জলজ প্রাণীদের মৃত্যু, এবং এরা কিন্তু ইকোসিস্টেমকে নষ্ট করছে, জলের মধ্যে যে একটা বাস্তুতন্ত্র থাকছে সেটাকে এরা নষ্ট করছে। জলে অক্সিজেনের নিদারুণ অভাব এবং কারখানার বিষাক্ত রাসায়নিকের উপস্থিতির কারণে মাছ, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণীর ব্যাপক মৃত্যু ঘটছে। এটি সম্পূর্ণ জলজ খাদ্য শৃঙ্খলকে বিপর্যস্ত করে দেয় এবং প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট করে দেয়। অর্থনৈতিক ক্ষতি বা ইকোনমিক লস। জল দূষণের কারণে মাছের উৎপাদন বিপুল হারে হ্রাস পাচ্ছে, এর ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারাচ্ছে। দূষিত জলের কারণে কৃষিকাজে ক্ষতি হচ্ছে এবং জলবাহিত রোগের চিকিৎসায় সাধারণ মানুষের বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলছে। এবার আমরা দেখে নিই কিছু দূষক পদার্থ। দূষক পদার্থ বলতে কি বোঝায়? জলকে যে সমস্ত পদার্থ, ক্ষতিকারক পদার্থগুলো মিশে জলকে দূষণ করছে, সেই পদার্থগুলিকে বলা হয় দূষক পদার্থ। কয়েকটি ক্ষতিকর দূষক পদার্থ আমি দেখে নিই। প্রথম হচ্ছে পারদ। এটি মূলত কোথা থেকে, এর উৎস কোথায়? কলকারখানার যে বজ্র, যেগুলো পাইপের মাধ্যমে বিভিন্ন জলাশয়ে গিয়ে মিশছে, এই পারদ মানুষের শরীরে প্রবেশ করলে কি সৃষ্টি করে? মিনামাটা রোগ সৃষ্টি করে এবং আমাদের যে নার্ভ সিস্টেম সেটিকে ক্ষতি করে। 2 নম্বর হচ্ছে আর্সেনিক। এটার প্রধান উৎস হলো ভূগর্ভস্থ এবং এটি মানুষের শরীরে কি প্রভাব ফেলে? ব্ল্যাকফুট রোগ, ত্বকের ক্যান্সার ঘটায়। 3 নম্বর হচ্ছে ক্যাডমিয়াম। এই দূষণের প্রধান উৎস হচ্ছে প্লাস্টিক এবং ব্যাটারি কারখানা থেকে। এটি মানুষের শরীরে প্রবেশ করলে ইটাই রোগ হয় এবং হাড় ভঙ্গুর হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ফ্লোরাইড। এটার প্রধান উৎস হচ্ছে শিল্পবর্জ্য এবং পাথর ধোয়া জল। এটি মানুষের শরীরে প্রবেশ করলে ফ্লোরোসিস রোগ হতে পারে, দাঁত ও হাড় বেঁকে যেতে পারে। এবার আমরা দেখব যে জলদূষণ কিভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিকার করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে আমরা জলকে দূষণমুক্ত করে রাখব, তারই কিছু পদক্ষেপ আমরা দেখে নিই। এবার প্রথমে আসি যে বজ্র জল শোধন পদ্ধতি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কারখানা এবং শহরের দূষিত জল সরাসরি নদীতে ফেলার আগে সেটাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করা অত্যন্ত জরুরি। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের ক্ষতিকর রাসায়নিক ও বর্জ্য পদার্থ আলাদা করে জলকে পুনরায় নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তোলা হয়। 2 নম্বর, বৃষ্টির জল সংরক্ষণ। সাধারণত আমাদের বাড়ির ছাদের উপর যে বৃষ্টির জল পড়ে সেটি পাইপের মাধ্যমে বিভিন্ন জলাশয়ে গিয়ে পড়ছে, কিন্তু আমরা যদি বৃষ্টির জলকে ছাদ থেকে পাইপের মাধ্যমে কোনো একটি স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে সংগ্রহ করে রাখি সেটাকে, এবং পরবর্তীকালে সেটিকে আমরা গৃহস্থলীর নানা রকম কাজে ব্যবহার করতে পারি। স্নান করার কাজে, কাপড় কাচার কাজে, আমরা থালা বাসন ধোয়ার কাজে ব্যবহার করতে পারি। একেই বলা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। এর ফলে কি হবে? যে ভূগর্ভস্থ জলের ওপর চাপটা অনেকটাই কমে যাবে এবং ভূগর্ভস্থ জলদূষণ অনেকটাই রোধ করা সম্ভব হবে। 3 নম্বর দেখে নিই নদী পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ। নদী বা পুকুরের 2 তীরে বেশি করে গাছ লাগালে গাছের মজবুত শেকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে বৃষ্টির জলের সাথে মাটি ও কৃষিজাত ক্ষতিকর পদার্থ সহজে নদীতে মিশতে পারে না। গাছ প্রাকৃতিক ফিল্টার হিসাবে দূষণকে এখানে আটকে দেয়। 4 নম্বর, জৈব চাষ ও প্লাস্টিক বর্জন। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বেশি করে প্রাকৃতিক বা জৈব সার যেমন গোবর সার ব্যবহার করতে হবে। এছাড়াও প্লাস্টিককে নিয়ন্ত্রণ করতে হবে। যে প্লাস্টিকগুলো মাত্র একবার ব্যবহার করা যায় সেগুলোকে সম্পূর্ণ বর্জন করতে হবে এবং তার পরিবর্তে কাগজের বা পাটের তৈরি পরিবেশ বান্ধব থলি ব্যবহার করতে হবে। 5 নম্বর, সরকারি উদ্যোগ ও জনসচেতনতা। সরকারকেও এই জলদূষণ নিয়ে
কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং নদী পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সাধারণ জনগণের অংশগ্রহণ জরুরি। সাধারণ মানুষের মধ্যে জলদূষণের ক্ষতিকারক দিকগুলো নিয়ে সচেতনতা বাড়াতে হবে, যেমন জলদূষণের কারণে কী কী রোগ হতে পারে, এই সমস্ত জিনিসপত্র মানুষকে বোঝাতে হবে, তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আচ্ছা, এগুলো তো গেল সাধারণ মানুষ হিসাবে বা সরকারের কী কী পদক্ষেপ ছিল সেগুলো। এবার তোমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তোমরা শিক্ষার্থী, তোমরা জলদূষণ রোধ করতে তোমাদের কি করণীয় সেটা এবার আমরা জেনে নেব। তোমরা বাড়িতে নিরাপদের জলের ব্যবহার কিভাবে করবে? প্রথমত জলের অপচয় রোধ। ব্রাশ করার সময় বা স্নানের সময় অযথা জলের কল খুলে রাখা একদমই উচিত নয়, বা রাস্তাঘাটে বা বিদ্যালয়ে যাওয়ার পথে বা আসার পথে যেখানেই দেখবে যে জলের কল খোলা আছে সেটাকে তোমরা বন্ধ করে দেবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, বাড়ির প্লাস্টিক বা নোংরা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবে, কোনো ড্রেনে, পুকুরে বা কোনো জলাশয়ের ধারে কিন্তু ফেলবে না। বিপজ্জনক বর্জ্য যেগুলি রয়েছে, যেমন পুরনো ব্যাটারি বা ওষুধের শিশি, কাঁচের শিশি যত্রতত্র ফেলবে না, কারণ এগুলো মাটির নিচের জলকে কিন্তু দূষিত করে। বিদ্যালয়ে তোমরা ইকো ক্লাব তৈরি করতে পারো এবং ইকো ক্লাবের বন্ধুদের নিয়ে তোমরা চারপাশ পরিষ্কার রাখার এবং জলাশয়কে বাঁচানোর উদ্যোগ নিতে পারো। পাড়া প্রতিবেশী পরিবারকে জল সংরক্ষণ গুরুত্ব বোঝাতে পোস্টার এবং বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা তোমরা আয়োজন করতে পারো, যেগুলো দেখে তারা সচেতন হবে। তোমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিন নিশ্চয়ই কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম জলের গুরুত্ব, পড়লাম জল সম্পর্কে কিছু তথ্য জানলাম, এবং জলদূষণ কী এবং জলদূষক কী, কারা জলকে দূষিত করছে, এবং জলদূষণের প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করলাম। জলদূষণের বিভিন্ন কারণগুলো আমরা দেখলাম, এবং জলদূষণ কী কী প্রভাব বিস্তার করে পরিবেশের ওপর, মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব বিস্তার করছে, ক্ষতিকারক প্রভাব, কী কী রোগ সৃষ্টি করছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবং সর্বশেষে দেখলাম যে এই জলদূষণকে কীভাবে প্রতিকার বা প্রতিরোধ করতে পারবো আমরা, সেটা দেখলাম। এবং তোমরা এই ছোট ছোট শিক্ষার্থী, তোমাদের কি করণীয়, তোমরা কিভাবে জলদূষণ রোধ করতে পারো, বিভিন্ন পোস্টার প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এইসবের মাধ্যমে তোমাদের বিদ্যালয়ে পরিবেশে বা বিদ্যালয়ের চারপাশ অথবা তোমাদের বাড়ির চারপাশ কীভাবে তোমরা সেখানে জলদূষণকে রোধ করতে পারো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আজকে আমার ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সকলকে। আর সকলেই আমরা জানি যে জলই জীবন, তো আসুন একে আমরা সকলে মিলে দূষণমুক্ত রাখি।